স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। আজ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4:15টার দিকে সেনাকুঞ্জে ভাষণ দেন তিনি। এর আগে সেনাকুঞ্জে পৌঁছান প্রধান উপদেষ্টা। এদিকে দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যান তিনি। সেখানে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এর আগে বিকেল 3:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর রওনা হয়। সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সহ পরিবারের সদস্যরা ছিলেন। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। নতুন নির্বাচন কমিশন গঠন করেছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান নির্বাচন কমিশনার সিইসি পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। এছাড়া নির্বাচন কমিশনার পদে 4 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক ও রেলপথ অবরোধে আজ ভোগান্তিতে পড়েন রাজধানীর বাসিন্দারা। যৌথ বাহিনীর উদ্যোগে অবরোধ প্রত্যাহার হলেও সড়ক ও রেল যোগাযোগ স্বাভাবিক হতে লাগে অনেক সময়। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকেই ঢাকায় বিভিন্ন এলাকায় আন্দোলন করছে ব্যাটারি চালিত রিকশা চালকেরা। ব্যাটারি চালিত রিকশা চালানোর অনুমতি চেয়ে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর মহাখালী, আগারগাঁও, বছিলা ও ডেমরা সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রিকশা চালকেরা। রাস্তা অবরোধের কারণে এসব এলাকায় যানজট তৈরি হয়। চরম ভোগান্তিতে পড়ে পথচারীরা। যানবাহন না চলায় পায়ে হেঁটে যান গন্তব্যে। সবচেয়ে বেশি বিপাকে পড়েন বৃদ্ধ, রোগী ও তাদের স্বজনরা। রাস্তা অবরোধে ক্ষোভ প্রকাশ করেন তারা। যেটা অবস্থা করতেছে, রোগী মোগী কিচ্ছু ছাড়তেছে না। সেই মনে করেন কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আসছে, ঠিক আছে। এখন এই হার্টের রোগী এবং কি ব্রেন স্ট্রোকের রোগী এভাবে নেওয়া কি পসিবল? আন্দোলনকারীরা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পরে দুপুরের দিকে যৌথ বাহিনীর উদ্যোগে তারা অবরোধ প্রত্যাহার করে সরে যান। অটো রিক্সা চলবে, মেন রাস্তা যদি না দেয় আমাকে গলি চলে চলতে হবে। অটো বন্ধ করে দেখ, আমাদের রাস্তা একটা কর্মপথ দেখা দেখ, সরকারি চাকরি দেওয়া দেখ। আমি এই অটো চালাই, আমার মা বাবারে খাওয়াই, করে এই অটো আবার তুলে দিবে। এই যে অটো বন্ধ করার আগে অন্তত বিশেষ করে 6 মাস আগে যদি ইনপুটগুলো বন্ধ করতো তাহলে তো এই সমস্যাগুলো আমাদের হতো না। এদিকে মহাখালীতে রেলপথ অবরোধ করার কারণে ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জনভোগান্তি নিরসনে যৌথ বাহিনী আন্দোলনকারীদের বোঝানোর পর ধীরে ধীরে সড়ক ও রেলপথ ছেড়ে দেয় বিক্ষোভকারীরা। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে গাজীপুরের চক্রবর্তী ও জিরানী এলাকায় নবীনগর চন্দ্রার সড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সকাল 6টার দিকে চক্রবর্তী এলাকায় নরবান ফ্যাশনের 2 নারী শ্রমিক বাসের ধাক্কায় আহত হন। এরপর সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জিরানী এলাকায় গতকাল ওকোটেক্সের একজন শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। প্রতিবাদে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন ওই কারখানার শ্রমিকরা। তাদের সরিয়ে নবীনগর চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক করে যৌথ বাহিনী।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু ও স্থানীয় নির্বাচন এই সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে করার পরামর্শ দিয়েছেন সংবাদপত্রের সম্পাদকরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে তারা এই সুপারিশ করেন। একই সঙ্গে আগের কমিশনগুলোর নির্বাচনী অপরাধে শাস্তির সুপারিশ করতে বলেছেন সংস্কার কমিশনকে। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে আমন্ত্রিত ৩১ সম্পাদকের মধ্যে অংশ নেন ২২ জন। প্রায় ৩ ঘণ্টার বৈঠক শেষে সম্পাদকরা জানান, আগের অন্তত ৩ নির্বাচন কমিশন প্রধানদের মতামত নেওয়া উচিত। এতে বোঝা যাবে কেন নির্বাচন সুষ্ঠু হয়নি। তো আমার প্রস্তাবটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার তো আসবেই, যদি আসে তারা স্থানীয় সরকারটাও কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা সে একটা প্রশ্ন ছিল। ওনারা বলেছেন যে ওনারা নাকি এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। নির্বাচনী অপরাধ যারা করেছে বড় রকমের, সেই নির্বাচনী অপরাধীদের পানিশমেন্টের সুপারিশ থাকা দরকার আপনাদের সুপারিশে, এই রিফর্ম কমিশনের সুপারিশে। সেটা হচ্ছে ওই যে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনটি যারা করেছিলেন তাদের। এছাড়াও নারীর ক্ষমতায়নে সংরক্ষিত আসনে নির্বাচন করা, প্রয়োজনে সংসদের আসন 400-তে উন্নীত করা এবং যোগ্য ও সাহসী নির্বাচন কমিশন গঠনেরও পরামর্শ দেন তাঁরা। যিনি যে এলাকায় বাসিন্দা তিনি সেই এলাকার প্রতিনিধিত্ব করবেন। ঢাকা শহরে থেকে এই খাগড়াছড়ি অথবা দিনাজপুরের প্রতিনিধিত্ব করবেন, এটি আমি মনে করি এটি ন্যায়সঙ্গত নয়। দলীয় সরকারের অধীনে যেভাবে নির্বাচন আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি যে নির্বাচনকে যেভাবে প্রভাবিত করা হয়, সেই প্রভাবিত করার যেন কোনো সুযোগ না তৈরি হয়। পরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান জানান, সকলের পরামর্শ গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। যেই কথাগুলো চিন্তা করছিলাম ওনারা সেগুলোর উপর জোর দিয়েছেন এবং তো আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি এবং ওনারা অনেকেই আমাদেরকে ব্যাপকভাবে প্রশংসা করেছেন। আমরা এবং রিপোর্টটা পাবলিশ করারও সুপারিশ করেছেন। মতামত নিতে আগের কমিশনগুলোকে ডাকা হবে কিনা এমন প্রশ্নে তিনি বিবেচনা করার কথা জানান। ওনারা কি আসবেন? আমার তো মনে হয় না। ওকে দেখা যাক, আমরা বিবেচনায় নেব। পরে নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সভা করে সংস্কার কমিশন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিচারের শুদ্ধতার জন্যই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে যান আইন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, সবার সাথে আলোচনা করেই রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য এটা করা হয়েছে বলেও জানান তিনি। আরও বলেন, বিচারের শুদ্ধতার জন্য অধ্যাদেশ আইনে কিছু ক্ষেত্রে আপিলের বিধানও রাখা হয়েছে, তবে সেসব খুব সীমিত আকারে। শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। তো আমি কালকেই আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে। এটা বিচার বিলম্বিত করার শামিল কিনা অনেকেই মনে করছেন যে এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। দেশের বাইরের খবর। সিরিয়ার পালমিরা শহরের আবাসিক বিভিন্ন ভবন ও শিল্প এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩৬ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। সিরিয়ার বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো জর্ডান সীমান্তের দিক থেকে এসে আক্রমণ করে। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষক গ্রুপ বলছে, ইরান সমর্থিত মিলিশিয়া যোদ্ধা অধ্যুষিত অঞ্চলে এবং এর আশপাশে কয়েকটি অস্ত্রের ডিপো ও অন্যান্য স্থানকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তবে এই হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খেলার খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। পাকিস্তানের মাটিতে সিরিজ জিতলেও ভারতের মাটিতে তাদের কাছে নাস্তানাবুদ হওয়ার পর নিজেদের মাঠে সাউথ আফ্রিকার কাছেও ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। মানসিকভাবে তাই মোটেই স্বস্তিতে নেই টাইগাররা। তার উপর নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটের থাবায় এবারে সিরিজে থাকছেন না। দলে নেই পাকিস্তান ও ভারতে দলের হয়ে বড় ভূমিকা রাখা সাকিব আল হাসানও। সেটি আরও বড় চাপ হতে পারে সফরকারীদের জন্য। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।